প্যানেল কোডে স্পেশালি আমার মনে হয় সব পড়ার দরকার নেই, কিছু বিষয় পড়লে হবে। আচ্ছা, প্রথমত জানি যেটা হচ্ছে প্যানেল কোড 1860 সালে, এটা কি 45 নং আইন। আচ্ছা, আর 1 জানুয়ারি 1862 সালে এটা হচ্ছে কার্যকর হয়েছে। আর 1860 সালের 6 অক্টোবর সেটা হচ্ছে প্রণয়ন করা হয়েছিল। কবে? 6 অক্টোবর। আর কার্যকর হয়েছে 1 জানুয়ারি 1862 সালে। আচ্ছা, এখানে 23টা অধ্যায় আছে, 511টা ধারা আছে। আর এটা কি ধরনের আইন? এটাও আসে, এটা একটা সাবস্ট্যান্টিভ ল বা তত্ত্বগত আইন। আচ্ছা, সেকশন 2-তে আছে এটার, এটা হচ্ছে যে পানিশমেন্ট অফ অফেন্স কমিটেড উইদিন বাংলাদেশ, মানে বাংলাদেশের অভ্যন্তরে সংগঠিত অপরাধের শাস্তিটা কীরকম হবে। আচ্ছা, সেকশন 2-এ বলা আছে বাংলাদেশের অভ্যন্তরে সংগঠিত অপরাধের শাস্তিটা কীরকম হবে। সেখানে বলতেছে যে এই বিধির আওতা অনুযায়ী কাজ করলে এবং নির্দেশনা অনুযায়ী কাজটা না করলে, যদি এই বিধির আওতার বিপরীতে কোনো কাজ করে এবং নির্দেশনা অনুযায়ী যদি কোনো কাজ না করে, তাহলে সাজা পাবে প্রত্যেক ব্যক্তি। এই দণ্ডবিধির আওতায় প্রত্যেকটা ব্যক্তি কী পাবে? সাজার জন্য দায়ী হবে। আচ্ছা, নাম্বার 3-এ বলতেছে বাংলাদেশের বাইরে কাজটা সংঘটিত হয়েছে, ঠিক আছে, কিন্তু আইন বলে বাংলাদেশের ভিতরে এই কীভাবে সেটা শাস্তি দেওয়া যাবে। সেখানে বলতেছে হচ্ছে কি যে বাংলাদেশের আইনে বিচারযোগ্য বা বাংলাদেশের বাইরে সংঘটিত একটা অপরাধ করছে, ঠিক আছে, তাকে এই বিধির আওতায় বাংলাদেশে হচ্ছে মানে বিচার করা যাবে যেন কাজটা বাংলাদেশেই সংঘটিত হয়েছে, এরকম একটা বিষয়। আচ্ছা, এটা গেল সেকশন 3। আচ্ছা, সেকশন 4-এ বলতেছে হচ্ছে রাষ্ট্রের সীমানার বাইরে সংঘটিত অপরাধ সমূহের ক্ষেত্রে বিধির আওতার সম্প্রসারণ, এক্সটেনশন অফ কোড টু এক্সট্রা টেরিটোরিয়াল অফেন্স। আচ্ছা, নাম্বার 4-এ বলতেছে সেকশন 4-এ যে বাংলাদেশের বাইরে কোনো একটা জায়গায়, হ্যাঁ, মানে অবস্থিত কোনো জায়গায় বাংলাদেশি কোনো নাগরিক বাংলাদেশি নাগরিক যদি কোনো অপরাধ করে, বাংলাদেশের রেজিস্ট্রিকৃত নিবন্ধিত যে কোনো জাহাজ বা বিমানে, কিসের কথা বলছে এখানে? জাহাজ এবং বিমানের কথা বলছে এখানে, যে কোনো ব্যক্তি যদি কোনো অপরাধ করে সেক্ষেত্রে দণ্ডবিধির আওতায় দণ্ডনীয় হবে। তাহলে 4-এর কয়েকটা বিষয়, এটা হচ্ছে বাংলাদেশের বাইরে অবস্থিত বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের বাইরে অবস্থান করতেছে বাংলাদেশি কোনো নাগরিক, সে যদি অথবা বাংলাদেশে রেজিস্টার করা জাহাজটা বাংলাদেশে নিবন্ধিত করা বা বিমানটা, সেখানে যদি কোনো অপরাধ করে সেক্ষেত্রে এই ধারার আওতায় বিচারযোগ্য হবে। দণ্ডবিধি এখানে বলতেছে দণ্ডবিধির 3 ধারা, মানে 3 ও 4 ধারার মধ্যে এক্সট্রা টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন বা অতিরাষ্ট্রীয় বা রাষ্ট্রীয় সীমানার বাইরে শাস্তি প্রয়োগের স্বীকৃতি দেওয়া হয়েছে। কিসে স্বীকৃতি দেওয়া হয়েছে? রাষ্ট্রীয় সীমানার বাইরে হচ্ছে গিয়া কোনো একটা অপরাধ করছে, সেটা বাংলাদেশে যদি সে আসে বা বাংলাদেশে তাকে নিয়ে আসা যায়, সেক্ষেত্রে তার বিচার করা যাবে। আচ্ছা, এটার সঙ্গে হচ্ছে ফৌজদারি, মানে সিআরপিসির 188 ধারার আবার কি আছে? মিল আছে। কিসের সাথে মিল আছে? কিসে মিল আছে? সিআরপিসি 188 ধারা। কোনো ব্যক্তি বাংলাদেশের বাইরে অবস্থান করলো এবং ওই ব্যক্তি বাংলাদেশের যে কোনো স্থানে পাওয়া গেল, ঠিক আছে, যে স্থানে পাওয়া গেছে সেই স্থানে অপরাধ করছে মর্মে ধরে নিয়ে বিচার করা হবে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে মূল কথা এটার একেবারে। দণ্ডবিধির 6 থেকে 52 ধারায় জেনারেল এক্সপ্লানেশনের কথা বলা আছে। জেনারেল কি ব্যাখ্যা, সাধারণ ব্যাখ্যার কথা বলা আছে 6 থেকে 52 একদম ক ধারা পর্যন্ত। আচ্ছা আচ্ছা, 8, 9, 10, 11, 12। 8-এর মূল কাহিনী হচ্ছে লিঙ্গ বা জেন্ডার নিয়ে কথা বলছে। এখানে বলছে হি সর্বনামটা সকল ক্ষেত্রে ব্যবহার করা যাবে, নারী ও পুরুষ। আচ্ছা, বচন নাম্বারের কথা বলা আছে এখানে। এক বচনের ক্ষেত্রে বহু বচন অন্তর্ভুক্ত থাকবে, এটা বলতেছে নাম্বার। পুরুষ ও মহিলার ক্ষেত্রে বলতেছে পুরুষ বলতে যে কোনো বয়সে পুরুষ মানুষ বোঝায় এবং নারী বলতে যে কোনো বয়সে স্ত্রী লোক। আচ্ছা, ব্যক্তি পার্সন বলতে কি বোঝায়? সম্প্রদায়ভুক্ত হোক বা না হোক, যে কোনো কোম্পানি বা সমিতি বা ব্যক্তি সমষ্টিকে বোঝাবে। তাহলে ব্যক্তি বলতে কোম্পানি, সমিতি, ব্যক্তি সমষ্টি, 3 ধরনের জিনিসকে অন্তর্ভুক্ত করছে এখানে, কোম্পানি, সমিতি এবং ব্যক্তির সমষ্টি। আচ্ছা, রাষ্ট্রের কর্মচারী বলতে এখানে বোঝানো হয়েছে যে রাষ্ট্রীয় কর্মচারী বলতে সরকারের কর্তৃত্ব বলে, কার কর্তৃত্ব বলে? গভর্নমেন্টের কর্তৃত্ব বলে, কিংবা অধীনে বাংলাদেশে বহাল নিযুক্ত প্রত্যেক কর্মকর্তা ও কর্মচারীকে বোঝাবে। হ্যাঁ, সরকার কর্তৃত্ব বলে যে নিয়োগ হবে। আচ্ছা, জাজ বলতে কাকে বোঝায়? এটা বলা আছে 19-এ বলা আছে জাজ সম্পর্কে। আচ্ছা আচ্ছা, বিচারক বলতে শুধুমাত্র সরকারিভাবে, মানে বিচারক বা জাজ বলে আখ্যায়িত বা নিযুক্ত সরকারিভাবে গভর্নমেন্টের কর্তৃত্ব বলে নিযুক্ত কোনো ব্যক্তিকেই শুধু বোঝায় না, বরং এই ব্যক্তিদের অন্তর্ভুক্ত করবে। কাদের অন্তর্ভুক্ত করবে? যে ফৌজদারি, দেওয়ানি বা ফৌজদারি আইনগত কার্যক্রমে
কিসে দেওয়ানি এবং ফৌজদারি আইনগত কার্য। আচ্ছা, চূড়ান্ত রায় প্রদানের জন্য ক্ষমতাপ্রাপ্ত, কিংবা যদি আপিলটা না হয় সেক্ষেত্রে চূড়ান্ত হবে এমন রায় প্রদান করার জন্য ক্ষমতাপ্রাপ্ত, ক্ষমতাপ্রাপ্ত কিংবা তার রায় অন্য কোনো কর্তৃত্ব বহাল হলে চূড়ান্ত হবে এমন রায় প্রদানের জন্য ক্ষমতাপ্রাপ্ত, বা যিনি এমন কোনো ব্যক্তি সমষ্টি অন্যতম যে ব্যক্তি সমষ্টি অনুরূপ কোনো রায় প্রদান করার জন্য আইনত ক্ষমতাপ্রাপ্ত। ঠিক আছে, আইনত ক্ষমতাপ্রাপ্ত। আচ্ছা, বিচার ক্ষমতা যদি কালেক্টরে থাকে তাহলে সেও একজন বিচারক। এই ধারার 19 ধারার মূল কথা হচ্ছে এটা 1859 সালে 10 নং আইন মোতাবেকে, কত নং আইন মোতাবেকে? 10 নং আইন মোতাবেক 1859 সালে। আচ্ছা, আর এটা বলতেছে যে অর্থ বা কারাদণ্ডদানের ক্ষমতা রয়েছে এমন ম্যাজিস্ট্রেট। ঠিক আছে, আচ্ছা, তার এগেনস্টে, তার বিচারের এগেনস্টে এপিল করা যাক বা না যাক, সে একজন ম্যাজিস্ট্রেট বা বিচারক। ঠিক আছে, আচ্ছা, আর যেই অভিযোগে একটা ম্যাজিস্ট্রেট কেবলমাত্র কোনো আদালতে বিচারের জন্য সুপার্দ করার ক্ষমতা আছে, ম্যাজিস্ট্রেটের কি আছে? আদালতে সুপার্দ করার ক্ষমতা আছে, সেই অভিযোগের ব্যাপারে এখতিয়ার প্রয়োগ করে ম্যাজিস্ট্রেটও একজন বিচারক, অর্থাৎ আদালতে যে সুপার্দ করতে পারে যে ম্যাজিস্ট্রেটটা, সেও একজন বিচারক। তাহলে তিনটা বিষয় এখানে বোঝাইছে। একটা হচ্ছে তোমার কালেক্টর একজন বিচারক, বলতেছে যে ম্যাজিস্ট্রেটের দণ্ডদান ও হচ্ছে গিয়া মানে অর্থ বা কারাদণ্ডদানের ক্ষমতা আছে, তার বিরুদ্ধে অ্যাপিল করা যাক বা না যাক, সে একটা বিচারক। ঠিক আছে, আরেকটা হচ্ছে যে ম্যাজিস্ট্রেটের আদালতে সুপার্দ করার ক্ষমতা আছে, সেই ম্যাজিস্ট্রেটও একটা কি বিচারক। আচ্ছা, আচ্ছা, বিচারালয় বা আদালত বলতে বলতে শুধুমাত্র বিচার কাজ করতে ক্ষমতাপ্রাপ্ত বিচারক বা বিচারক মণ্ডলীকে বুঝাবে। ঠিক আছে, যে ক্ষেত্রে এরূপ বিচারক বা বিচারক মণ্ডলী বিচার কাজ করেছেন। আচ্ছা, সরকারি কর্মচারী বলতে কি বোঝায়? সরকারি কর্মচারী, গভর্নমেন্ট কর্মচারী বলতে কি বোঝায়? 21 ধারাতে সরকারি কর্মচারী বা পাবলিক সার্ভেন্ট বলতে 11 শ্রেণীর ব্যক্তিকে বুঝাইছে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এটা হচ্ছে বলছে মিউনিসিপ্যাল কমিশনার একজন সরকারি কর্মচারী, এটাও বলছে এই 21 ধারাতে। তারপরে ভিতরে আবার তিনটা ব্যাখ্যা দিয়েছে। একটা বলতে আছে সরকারের কর্তৃত্বে নিয়োজিত হোক বা না হোক, এই যে 21 ধারাতে সংজ্ঞা দিয়েছে, 11টা সংজ্ঞা, এই সংজ্ঞার মধ্যে একটাতে পড়লে সে হচ্ছে সরকারি কর্মচারী। আর এটা বলতেছে সরকারি কর্মচারী তোমার শব্দসম কোনো একটা ব্যক্তির সাথে দেখা যাক বা না যাক, সে যদি ওই পদে বসে তাহলে সে একজন সরকারি কর্মচারী। আর নির্বাচন বলতে বোঝা যাচ্ছে গভর্নমেন্ট কর্তৃক তোমার সাংবিধানিক, পৌর বা কোনো সরকারি কর্তৃপক্ষের সদস্যমণ্ডলী, কাদের সদস্যমণ্ডলীদের কি বাছাইয়ের লক্ষ্যে নির্বাচন বোঝাবে। বাছাই যদি করে সেটা হচ্ছে এটা নির্বাচন। আচ্ছা, এই 22 দ্বারা এরপর আসি 22 দ্বারা বলতেছে অস্থাবর সম্পত্তি সম্পর্কে বা মুভেবল প্রপার্টি সম্পর্কে। এখানে বলতেছে অস্থাবর সম্পত্তিটা হচ্ছে ভূমির সাথে জমি বা ভূমির সাথে সংযুক্ত বা ভূমির সাথে সংযুক্ত এরূপ কোনো কিছুর সাথে স্থায়ীভাবে আবদ্ধ বস্তু ব্যতীত। ঠিক আছে, অর্থাৎ জমির সাথে ভূমির সাথে কোনো কিছু স্থায়ীভাবে আবদ্ধ ব্যতীত পার্থিব, বাস্তব ও শারীরিক সকল কিছুকে তোমার মুভেবল প্রপার্টি বলা হয় থাকে। আচ্ছা, রংফুল গেন, অবৈধ। এখন 23 বলতেছে রংফুল গেন সম্পর্কে। এখানে বলতেছে অবৈধ লাভ বলতে বোঝায় যে বেআইনিভাবে এমন একটা সম্পত্তি যেটা কি নাই, সম্পত্তি লাভকারী ব্যক্তির কোনো আইনানুগ অধিকার নাই তার উপর, ওই সম্পত্তির উপর তার কোনো আইনানুগ অধিকার নেই, কিন্তু সে বেআইনিভাবে সেটা লাভ করছে। আচ্ছা, এখন রংফুল গেইন আগেরটা বলছে মানে লাভ। রংফুল লস বলতে কি বোঝায় যে সম্পত্তিতে তো আমার ব্যক্তিগতভাবে অধিকার আছে, আইনগত অধিকার আছে, কিন্তু সেখান থেকে তুমি লস করছো, সেটাকে বলা হয় দেখো রংফুল লস। মানে ব্যক্তিগত বা আইনানুগ অধিকার আছে সেই সম্পত্তিটা পাওয়া, কিন্তু সেই সম্পত্তির ক্ষতি হলো, সেটা হচ্ছে কি রংফুল লস। রংফুল লাভ, এখন গেইন, রংফুল এখানে বলতেছে কোনো ব্যক্তি সম্পত্তিটা তার অধিকারে রাখলে, ঠিক আছে, এবং অবৈধভাবে অর্জন করলে, অবৈধ সম্পত্তি অধিকারে রাখলে এবং অবৈধভাবে অর্জন করলে উক্ত ব্যক্তি অবৈধ লাভের অধিকারী বা রংফুল গেইনিং বা গেইনফুলি রং। এই যে পয়েন্টটা আছে লুজিং রংফুললি, অর্থাৎ অবৈধভাবে ক্ষতিগ্রস্ত কোনো ব্যক্তিকে তার সম্পত্তি হতে কী করলে বেদখল রাখা হইলে এবং অবৈধভাবে সম্পত্তি চ্যুত করা হলে, সম্পত্তি থেকে অবৈধভাবে কী করা হলে তাকে হটাই দেওয়া হলে, ঠিক আছে, চ্যুত করা হলে উক্ত ব্যক্তি অবৈধ ক্ষতির শিকার হবে। আচ্ছা, এখন আমরা আসি ডিসঅনেস্টলি বা অসাধুভাবে এবং ফ্রডুলেন্টলি বা প্রতারণামূলকভাবে। ডিসঅনেস্টলি ব্যাপারটা হচ্ছে 24 বলা আছে। এখানে বলা আছে কোনো ব্যক্তি কারো অবৈধভাবে লাভ ঘটানোর বা কারো অবৈধভাবে ক্ষতি করা, লাভ ঘটানো বা কী করা, ক্ষতি করার উদ্দেশ্যে কিছু করলে উক্ত ব্যক্তিটা অসাধুভাবে করছে বলে গণ্য হবে বা ডিসঅনেস্টলি। এখন আমরা আসি প্রতারণার উদ্দেশ্যে কিছু করলে উক্ত ব্যক্তি প্রতারণামূলকভাবে করেছে বলে গণ্য হবে। ঠিক আছে, আচ্ছা, এটা বলে 25। ডিসঅনেস্টকে বলে অসাধু আর ফ্রডুলেন্টকে বলে প্রতারণা। আচ্ছা, এখন আমরা যাই 25 পরে একদম 29, যে 29 বলতেছে দলিল ডকুমেন্ট সম্পর্কে। ডকুমেন্ট বলতে এখানে বলতেছে একটা অক্ষর, সংখ্যা বা চিহ্ন দ্বারা, যে দলিল কথাটি এমন বস্তুকে বলতে যেটা বস্তুর উপর, কোনো একটা বস্তুর উপর কী থাকবে, অক্ষর, সংখ্যা ও চিহ্ন দ্বারা অথবা একাধিক উপায়ে প্রকাশিত বর্ণিত বিষয়ে সাক্ষ্য বা প্রমাণ হিসেবে উক্ত বস্তুটি প্রস্তুত করা, প্রমাণ হিসেবে উক্ত বস্তুটি ব্যবহৃত হইতে পারে। সাক্ষ্য বা প্রমাণ হিসেবে উক্ত ব্যক্তি বস্তুটা প্রস্তুত করার জন্য করে এবং প্রমাণ হিসেবে উক্ত বস্তুটা ব্যবহৃত পারে, ওই জিনিসটা হচ্ছে দলিল। তাহলে অক্ষর, সংখ্যা ও চিহ্ন থাকবে কোনো একটা বস্তুর উপর এবং সেটা কি সাক্ষ্য বা প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে
এবং এটাই মূল কথা। আচ্ছা, এখন আমরা যদি যাই যে মূল্যবান জামানত বা ভ্যালুয়েবল সিকিউরিটি বলতে কি বোঝায়, যেটা আছে 30-এ। এখন হচ্ছে গিয়ে যেই দলিলে কোনো আইনগত অধিকার অথবা কোনো একটা দলিলে যদি কোনো আইনগত অধিকার তৈরি হয় অথবা স্বত্বশিষ্ট বর্ধিত বা সম্প্রসারিত হয়, হস্তান্তরিত, নিয়ন্ত্রিত, বিলুপ্ত, মুক্ত করা হয় বা করা হয়েছে বলে প্রতীয়মান হয়, তাহলে কী হয়? সত্ত্ব, কোনো একটা সত্ত্ব সৃষ্টি হয় বা সেই সত্ত্বটা বর্ধিত বা সম্প্রসারিত হয় বা হস্তান্তরিত হয় বা নিয়ন্ত্রিত হয় বা বিলুপ্ত বা মুক্ত করা হয় বা করা হয়েছে বলে প্রতীয়মান হয়, অথবা যে দলিলে কোনো ব্যক্তি কোনো আইনগত দায়িত্ব স্বীকার করে বা তার কোনো বিশেষ আইনগত অধিকার নেই মর্মে স্বীকার করে, আইনগত দায়িত্ব স্বীকার করে বা তার কোনো বিশেষ আইনগত অধিকার নেই এই মর্মে স্বীকার করে। আর আরেকটা ব্যবস্থা দলিলে কোনো আইনগত অধিকার অথবা সত্ত্ব সৃষ্ট, বর্ধিত বা সম্প্রসারিত, হস্তান্তরিত, নিয়ন্ত্রিত, বিলুপ্ত, মুক্ত করা হয় বা করা হয়েছে বলে প্রতীয়মান হয়, এই কয়েকটা বিষয়, তখন সেটা হচ্ছে তোমার ভ্যালুয়েবল সিকিউরিটি বা মূল্যবান জামানত হিসেবে গণ্য হয়। মূল কথা হচ্ছে দলিলটা কোনো আইনগত অধিকার, একটা আইনগত অধিকার তৈরি হবে এই দলিলটার ভিত্তিতে, এবং একটা সত্য সৃষ্টি হবে, যেই সত্যটা কী করা যাবে, তোমার চাইলে বর্ধিত বা সম্প্রসারিত করা যাবে, চাইলে হস্তান্তরিত করা যাবে, নিয়ন্ত্রণ করা যাবে, বিলুপ্ত বা মুক্ত করা যাবে। এই সত্যের মাধ্যমে কোনো একটা বিষয়কে বিলুপ্ত করা যাবে, মুক্ত করা যাবে, এটা হচ্ছে তোমার মূল্যবান জামানত।